উৎসব জগদ্ধাত্রীকে অপমান করলে জগদ্ধাত্রীও উচিত কথা শুনিয়ে দিয়ে বলে, যেই মেয়েদেরকে অপমান করছো সেই মেয়ের গর্ভে জন্মাতে তখন তোমার লজ্জা করেনি উৎসব মুখার্জি? ভদ্রভাবে কথা বলো। মেয়েদেরকে একদম আন্ডার এস্টিমেট করবে না, সেটা করলে খুব একটা ভালো হবে না। এরপর উৎসব বলে, এই শোনো, তোমার কাছ থেকে আমি কোনো রকমের কোনো জ্ঞান শুনতে চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই, কিন্তু দয়া করে একদম বেশি বাড়াবাড়ি করো না। এর মধ্যেই কাকলি দেবীর সাথে কথা বলে দীপেন শাস্ত্রী আর বলে, কাকলি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মুখার্জি বাড়ির সাথে শত্রুতা করে কী লাভ আছে? মুখার্জি বাড়ির শত্রুতা করলে তুমি কিন্তু পার পাবে না, ওরা কিন্তু তোমাকে একেবারে শেষ করে ফেলবে। কাকলি দেবী বলে, দীপেন মামা, আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন না। ভুলে যাবেন না আমি কিন্তু একজন রাজনীতিবিদ, আমি সমস্ত জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পারি, তাই আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভের লাভ হবে না। আপনি যেটা করছেন আপনি সেটা করুন। আপনার কাজে যেমন আমি বাধা দিচ্ছি না, তেমনি আপনারও কোনো অধিকার নেই আমার কাজে বাধা দেওয়ার। বুঝতে পারলেন তো? দীপেন শাস্ত্রী বলে, কৌশিকী মুখার্জিকে যতটা চিনেছি, ছেড়ে দেওয়ার পাত্রী তিনি নন। তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। খুব ভালো মতন তাকে চিনি। আর তার সাথে রয়েছে জ্যাস সান্যাল। জ্যাস সান্যাল যে কী ধাতু দিয়ে গড়া সেটা তুমিও জানো না, আমিও জানি না। তবে আমার যেটুকু মনে হয় জ্যাস সান্যাল সব রহস্যের সমাধান করে দেবে। কাকলি দেবী বলে, কিচ্ছু করে উঠতে পারবে না। জ্যাস সান্যাল আর কৌশিকী কিছুই করে উঠতে পারবে না, আর সেটার ব্যবস্থা আমি নিজে করব। সমস্ত রকমের ব্যবস্থা আমি করে দেব। কাকলি দেবী বলে, সবটা আমার হাতের মধ্যে রয়েছে। আমি ঠিক যেমন যেমনভাবে নাচাবো ঠিক তেমনভাবেই সব কিছু হবে। মালা রয়েছে ওখানে, আমার মেয়ে, ওকে আমি সবটা শিখিয়ে পড়িয়ে দিয়েছি। কি করতে হবে আর কি করতে হবে না সেটা ও জানে। বিপাশা তখন বলে, মেয়েটাকে নিয়ে এইভাবে খেলছো, তোমার লজ্জা করে না? কি করে করতে পারো তুমি এরকম একটা নীচ মানসিকতার কাজ? কাকলি বলে, আমি কি করে নীচ মানসিকতার কাজ করছি সেটা তোমাদের জানতে হবে না। তোমরা তোমাদের চরকায় তেল দাও, বুঝতে পারলে? আমারটা আমি বুঝে নেব। বিপাশা বলে, সত্যি কাকলি, তোমাকে কিছু বলার নেই। মালা যে তোমার ভালোবাসা কোনোদিনও পায়নি, তুমি তাকে স্নেহ দাওনি, ভালোবাসা দাওনি, কিন্তু সেই মেয়েটা তোমাকে পাগলের মতন ভালোবাসে। তুমি বলেছো বলে কত বড় রিস্কের কাজ সে করছে। প্রভাস বেঁচে থাকতে আজকে তুমি মালাকে এই দিনটা দেখাতে পারতে না। মালা নিজের মতন সুখে থাকতো, কিন্তু প্রভাস মরে যাওয়ার পরেই তুমি ওর সাথে যে অন্যায়গুলো করছো সেটা যে কতটা খারাপ করছো তুমি একদিন বুঝতে পারবে। এর মধ্যে দিব্যা সেন ফোন করে কাকুলিকে আর বলে, আমি তো এখানে চলে এসেছি, সবাই আমাকে সন্দেহ করছে। কাকলি বলে, যে যাই করুক না কেন তুমি নিজের অধিকারটা বজায় রাখো, আর বেশি কথা বলো না। আমাকে ফোন করতে গেলে কেন? দিব্যা সেন বলে, আসলে আমার একটু নার্ভাস লাগছে, সেই জন্যই ফোন করলাম। কাকলি দেবী বলে, নার্ভাসের কিছুই নেই, সমস্ত পরিকল্পনা করা আছে, তাই নার্ভাস হলে চলবে না। এখন তোমাকে শক্ত থাকতে হবে। জগদ্ধাত্রী কথা ভাবতে থাকে। দীপেন শাস্ত্রী যেইভাবে ছন্দটা মেলানোর চেষ্টা করেছিল সেই কথাটাই ভেবে চলেছে, কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই বুঝতে পারছে না ধাঁধাটার মানে। এরপর কৌশিকী এসে বলে, কি ব্যাপার বলো তো, তোমাকে দেখে এতটা বিধ্বস্ত বলে মনে হচ্ছে, সব ঠিক আছে তো? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ বর্দি, সব ঠিকই আছে, তেমন কিছু হয়নি। আসলে আমি ভাবছিলাম দিব্যা সেনের ব্যাপারটা, উনি এখানে কি করতে এসেছে? ওনার তো এখানে আসার কথা ছিল না, কে পাঠিয়েছে ওনাকে? এই সমস্ত হিসাবগুলোই একটু মেলানোর চেষ্টা করছিলাম। কৌশিকী বলে, কোনোভাবেই মালার পরিচয়টা জানা যাচ্ছে না। মালার পরিচয়টা যদি জানা যেত তাহলে অনেক বেশি ভালো হতো। এরপর জগদ্ধাত্রী বলে, এই কথাটা আমার মাথায় আসেনি কেন? স্বয়ম্ভুকে ডেকে মালার বাবা প্রভাস চ্যাটার্জির বিরুদ্ধে বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে জগদ্ধাত্রী, আর বলে, প্রভাস চ্যাটার্জির হয়ে প্রভাস চ্যাটার্জির ব্যাপারে যদি আমরা সব কিছু জানতে পারি, ওনার স্ত্রীর ব্যাপারেও আশা করি জানতে পেরে যাব। আমার তো এখন এটাই মনে হচ্ছে, দেখি যদি কোনো খবর পাওয়া যায়। এর মধ্যেই কৌশিকী স্বয়ম্ভুকে নির্দেশ দেয় দিব্যা সেনের ফোনটাকে ট্র্যাক করতে, তাহলে জানা যাবে ও কার সাথে কি কথা বলছে। স্বয়ম্ভু বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন আমি ঠিক সেইভাবেই ব্যবস্থা করার চেষ্টা করছি। চন্দ্রবদন চলে গেছে কাকলির বাড়িতে, কাকলির সাথে সলা পরামর্শ করতে থাকে। চন্দ্রবদন বলে, এই খেলাটায় আমাদের জিততে হবে, আর এই খেলাটায় যদি আমরা জিততে না পারি
তাহলে কিন্তু আমরা একেবারে ফিনিশড হয়ে যাব। তখনই কাকলি দেবী বলে, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। তখন চন্দ্রবদন বলে, যাই বলেন না কেন ম্যাডাম, দিব্যা সেনকে ওই বাড়িতে পাঠানোটা কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত। মানে আমার তো সেটাই মনে হচ্ছে। দিব্যা সেনকে দেখে কৌশিকী আর জগদ্ধাত্রী আরও বেশি করে সন্দেহ করবে। সেজন্যই আমি বললাম দিব্যা সেনকে ওই বাড়িতে পাঠানোটা একদমই ঠিক কাজ হয়নি। দীপেন শাস্ত্রী এসে বলে, ঘরশত্রু বিভীষণ কথাটা শুনেছিলাম, আজকে নিজের চোখেই দেখলাম। চন্দ্রবদন, তাই তো আপনার নাম চন্দ্রনাথ মুখার্জি, ঠিক আপনি কত বড় ঘরশত্রু বিভীষণ। চন্দ্রবদন বলে, মুখ সামলে কথা বলবেন, আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। দীপেন শাস্ত্রী তখন বলে, আমি খুব ভালো মতন জানি ঘরশত্রু বিভীষণের সাথে কথা বলছি। আচ্ছা, কাকলির তো না হয় কেউ হয় না, কিন্তু আপনার তো ওই বাড়িটা নিজের বাড়ি, কৌশিকী মুখার্জি আপনার দাদার মেয়ে, আর আপনি তাদের সাথে এরকমটা করছেন। বিপাশা তখন বলে, সেই তো, আপনাকে দেখে বুঝতে পারছি এবারে কেন ঘরশত্রু বিভীষণ কথাটা বলেছে। কাকলি দেবী তো ওদেরকে সাবধান করে আর বলে, আমার গেস্টকে এইভাবে তোমরা অপমান করতে পারো না। চন্দ্রবদন অফার দেয় কাকলিকে যে কৌশিকীকে গদি থেকে নামাতে পারলে যা সম্পত্তি পাওয়া যাবে তার 50-50 ভাগ হবে। দীপেন শাস্ত্রী তখন বলে, এই টাকারও আবার 50-50 ভাগ? বাপরে, তাহলে কাকুলি ভাগিদার তো বেড়েই চলেছে, কি করে সামলাবে সবাইকে? তখনই কাকুলি বলে, সে বিষয়ে আপনাকে ভাবতে হবে না। চন্দ্রবদন বলে, আমি হলাম খোঁচা খাওয়া বাঘ, যে এখন শুধু শিকার করবার জন্য রয়েছে, শিকার করা না পর্যন্ত সে ছাড়বে না। আমিও দেখতে চাই কিভাবে কৌশিকী এবারে নিজের সাম্রাজ্য বাঁচাতে পারে। স্বয়ং ভগবান আসলেও কৌশিকীর সাম্রাজ্য বাঁচাতে পারবে না। তখনই দীপেন শাস্ত্রী বলে, যতদূর ওয়াকিবহল রয়েছে কৌশিকী মুখার্জির সম্পর্কে টুকু ভালো মতন জানি, ওনাকে হারানো অত সহজ না। 10টা কাকলি আসলেও একা কৌশিকী মুখার্জিকে হারাতে পারবে না। কৌশিকী মুখার্জি অন্য ধাতুতে তৈরি। এর মধ্যে কৌশিকী জ্যাস নিজেদের মতন করে প্ল্যান করতে থাকে, আর এদিকে কাকলি দেবী চন্দ্রবদন জ্যাস সান্যালকে আর কৌশিকী মুখার্জিকে কী করে জব্দ করবে বৈদেহী মুখার্জিকে, সেই সবই প্ল্যান করতে থাকে। এদিকে উৎসব আর বৈদেহী ভাবছে নিজেদের কথা, অন্যদিকে চন্দ্রবদন আর কাকলি ভাবছে নিজেদের কথা। কিন্তু জ্যাস সান্যাল আর কৌশিকী থাকতে যে কিছুতেই মুখার্জি পরিবারের সাম্রাজ্যতে ভাগ বসাতে পারবে না কাকলি, সেটা দীপেন শাস্ত্রীর মতো সাধারণ মানুষও জেনে গেছে, কিন্তু চন্দ্রবদন বুঝতে পারছে না। এর মধ্যেই বিপাশা বলে, তুমি যেভাবে মেয়েটাকে ইউজ করছো কাজটা ঠিক হচ্ছে না, খুব খারাপ লাগছে মালার জন্য। মেয়েটা এতটা ভালোবাসে তোমায় আর তুমি তার সাথে ছলনা করে চলছো, কাজটা ভালো করলে না।